আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নেতানিয়াহুর জেলে যাওয়ার পথ এখন প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। যুদ্ধবিরতি হতেই আদালত থেকে তাকে তলব করেছে। শুধু তাই নয়, আদালতে হাজির হতেই নেতানিয়াহুর হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। এখন পর্যন্ত তিনি লম্বা ভ্রমণ করেছেন, নিউ ইয়র্ক গিয়েছিলেন, সম্মেলনে অংশ নিয়েছিলেন। এখন মিশরের শার্ম আল শেইখে যাওয়ার কথা ছিল, কিন্তু এরদোয়ান তা আটকে দিয়েছেন। নানা জায়গায় যাতায়াত করছেন, কিন্তু কিছুই হয়নি। কিন্তু আদালতে পা রাখতেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। আদালত এবারও তলব করেছিল। বিচারক বেশ কঠোর মনোভাব দেখান, তাই তিনি বুঝে যান আজই বুঝে রায় ঘোষণা হয়, তাহলে সরাসরি জেলের ভেতরে যেতে হবে। ফলে আদালতের মধ্যে নেতানিয়াহুর শরীর খারাপ হয়ে যায়। সে খবরই আপনাদেরকে দেখাতে যাচ্ছে। এতেই শেষ নয়, ফিলিস্তিনে ৫ জন নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, আর এখন হামাস একটি বড় দায়িত্ব নিয়েছে। এই দায়িত্ব তারা রাখবে যতদিন না একটি স্থায়ী ফিলিস্তিনি সরকার গঠিত হয়। এরপর সবকিছু তারা সরকারের হাতে তুলে দেবে বলে ঘোষণা দিয়েছে। এবং আরও একটি ক্রসিং খোলা হয়েছে, এবং সেই পথ দিয়ে আনুষ্ঠানিকভাবে পণ্য পরিবহন শুরু হয়েছে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অজুহাত দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ২০ জন জীবিত বন্দী ফিরিয়ে দেওয়া হয়েছে, ৪ জন মৃতদেহ ফেরত এসেছে, কিন্তু বাকি ২০ জন মৃত বন্দীর খবর কোথায়? তা দিন, না হলে যুদ্ধবিরতি বাতিল। এমন পরিস্থিতিতে চাপ সৃষ্টির জন্য খাবার, পানি ও সরবরাহ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। ফলে আবারও গাজায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আর এতে আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। সেই সঙ্গে এটাও দেখাবো, আইডিএফ যেখানে হাঁটু গেড়ে বসেছে, সেখানে গাজা দখল করতে বা গাজাকে ২ ভাগে ভাগ করতে কী ধরনের কাজ শুরু করেছে তারা। গতকাল পর্যন্ত যারা হামাসকে সন্ত্রাসী বলেছিল, কিন্তু এখন তারাই কিভাবে তাদের অস্ত্র দিচ্ছে এবং নতুন একটি গোষ্ঠী দাঁড় করাচ্ছে, তার পাক্কা প্রমাণও দেখাবো। আর ইরান নতুন এক সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলকে, যা সবাইকে হতবাক করে দিয়েছে। তারা বলছে যদি লেবাননে হামলা বন্ধ না হয়, তাহলে তারা যা করবে তা বিশ্ব দেখে নেবে। এরই সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দেখাতে যাচ্ছে। এই খবরটি এসেছে সিরিয়া থেকে। আরও অনেক খবর আছে, দেখতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। প্রথমে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে। খবরটি ইসরায়েল থেকে এসেছে। আদালতে হাজিরার সময় নেতানিয়াহু বিচারকদের কাছে অনুরোধ করেন যেন তার সাক্ষ্য সংক্ষিপ্ত করা হয়। আসলে তার ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ তারা দেশের অর্থ লুট করেছেন। তাদের বিরুদ্ধে ভ্রষ্টাচার ও কেলেঙ্কারির অভিযোগ আছে। এই মামলা ২০২০ সালে সামনে আসে এবং সেই সময় থেকে বিভিন্ন পরিস্থিতি তৈরি করা হচ্ছে। গত ২ বছর ধরে গাজা সংকটকে ব্যবহার করে এ ব্যক্তি আদালত থেকে শুনানির জটিলতা এড়ানোর চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু গাজার সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার পর এখন সব কিছু উন্মুক্ত। বন্দীরা ফিরে এসেছে, সবাই সেটাও জানে। ফিলিস্তিনিরা ফিরছেন, সবাই জানে। আদালত বলেছে এখন আর এসব চলবে না, তাকে ডেকে হাজির করা হোক। বর্তমান খবরটা হলো, আদালতে প্রবেশ করতেই নেতানিয়াহু বুঝে গেছেন বিচারক এবার কঠোর মনোভাব দেখাচ্ছেন। তাই প্রথমে তিনি তার পুরো সাক্ষ্য সংক্ষিপ্ত করার অনুরোধ করলেন। সবাই জানে সাধারণত সাক্ষ্য ১০ থেকে ১৫ বা ২০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু এতেও তার অসুবিধা। কিন্তু জাতিসংঘে বক্তব্য দেওয়া, নাটক করা এবং নিউ ইয়র্কে ঘুরে বেড়ানোতে তার শরীর খারাপ হয় না। স্বাস্থ্যগত অজুহাত দেখিয়ে তিনি বললেন, ডাক্তার কিছুদিন বিশ্রাম নিতে বলেছেন। ডাক্তারের পরামর্শ, কিছুদিন আরাম করুন। এতদিন যুদ্ধ, চাপ, দেশের খারাপ পরিস্থিতি আখ্যা দিয়ে নেতানিয়াহু আদালতের কার্যক্রম থেকে রেহাই পাচ্ছিলেন, কিন্তু ধারণা করা হচ্ছে এবার বাঁচানো কঠিন হবে। আদালত কঠোর অবস্থানে রয়েছে। চলুন পরবর্তী খবরটা দেখায়। ফিলিস্তিনি অথরিটি বলছে তারা মিশর, গাজা, রাফা ক্রসিং পরিচালনার জন্য প্রস্তুত। এবার ফিলিস্তিনি অথরিটি সামনে এসেছে। ধীরে ধীরে ব্যবস্থা গড়ে উঠছে। হামাস তাদের ৭,০০০ যোদ্ধাকে সংগঠিত করেছে। তাদের বলা হয়েছে নিরাপত্তা বাহিনী হিসেবে অবস্থান করুন, পরে দেখা হবে কি করা যায়। আপাতত তারা এসব করছে যাতে ফিলিস্তিনি পরিস্থিতি ছিন্ন ভিন্ন না হয়, কারণ কোথাও যদি নিরাপত্তা বাহিনী না থাকে পরিস্থিতি খারাপ হবে, এটা পরিষ্কার। যদি নিরাপত্তা বাহিনী মোতায়েন না থাকে, দেশ স্বাধীন হলেও বিশৃঙ্খল হয়ে পড়ে। তাই স্বাধীন রাষ্ট্র গঠনের পর নিরাপত্তা বাহিনীর উপস্থিতি অত্যন্ত জরুরি হয়ে যায়। এই প্রেক্ষাপটে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস ক্রসিং পরিচালনার দায়িত্ব নিচ্ছে। ৫ জন নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। আর এখন ফিলিস্তিনের কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা মিশর, গাজা, রাফা ক্রসিং পরিচালনার জন্য প্রস্তুত। এখন আসুন পরের খবরে। ভিডিও শোজ ফ্রেশ এভিডেন্স অফ ইসরায়েল সাপোর্ট ফর গাজা মিলিশিয়া। নতুন একটি ভিডিও এসেছে যেখানে বলা হচ্ছে গাজা মিলিশিয়াদের জন্য ইসরায়েলি সমর্থনের নতুন প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ আমরা আগে যে খবরটি দেখিয়েছিলাম সেটি এখন ধীরে ধীরে সত্য বলে প্রমাণিত হচ্ছে। এক একটি আলাদা সংস্থা বলছে যে হ্যাঁ, ইসরায়েলের নিজের বাহিনী আইডিএফ গাজার ভেতরে ভীতু হয়ে পড়েছিল। তারপরে গাজা একটি মিলিশিয়া অর্থাৎ যোদ্ধা সংস্থা গড়ে তোলা হয়। ইসরায়েল ও আমেরিকার ভাষায় বললে বলা হয় একটি সন্ত্রাসী সংগঠন গঠন করা হয়েছে। এমন এক সন্ত্রাসী গোষ্ঠী যা গাজাকে ২ ভাগ করে দেবে, যাতে ইসরায়েল সহজে অধিকাংশ জমি দখল করে নিতে পারে। কারণ পরিস্থিতি এখন এমন হয়েছে যে ২ বছর পরও ইসরায়েলকে আঘাত খেতে হয়েছে। সম্প্রতি আরও একটি দাবি উঠেছে, উত্তর ইসরায়েলে একটি নতুন গোষ্ঠী দাঁড়িয়ে পড়েছে। তারা বলছে উত্তরের গাজায় আমাদের আধিপত্য, ফলে হামাস উত্তরের গাজা থেকে দূরে থাকবে। উত্তর গাজার সঙ্গে হামাসের কোনো সম্পর্ক থাকবে না। আমরা এখানকার শাসন ঠিক করব। কে এই এলাকা শাসন করবে তা ঠিক করব আমরা। হামাসকে এই চ্যালেঞ্জ আকস্মিকভাবে মেলেনি। বাস্তবে গত ২ বছরের মধ্যে আপনি অন্য কোনো গোষ্ঠীর নাম শোনেননি। তাহলে এই যোদ্ধারা কারা?
যখন ইসরায়েল হাঁটু গেড়ে বসল তখনই এক নতুন গোষ্ঠী উঠে এলো। প্রশ্ন হলো, এই গোষ্ঠী কি নিচ থেকে গড়ে উঠেছে? না, এই গোষ্ঠী গড়ে তোলা হয়েছে। প্রায় 15 থেকে 20 দিন আগে আমরা আপনাদেরকে বলেছি গাজা ভাঙার জন্য একটি পরিকল্পিত গোষ্ঠী গঠন করা হচ্ছে। সেই গোষ্ঠীদের মধ্যে এমন একটি দল আছে যাদেরকে বলা হচ্ছে ইসরায়েলের পক্ষের অস্ত্র। বড় অঙ্কের টাকা সরবরাহ করা হচ্ছে এবং তারা গাজা দখল করবে। এরপর গাজার একটি বড় এলাকা তাদের বসবাসের জন্য দেওয়া হবে। এই সমস্ত ঘটনা ঘটছে। এরই মধ্যে একের পর এক তথ্য সামনে আসছে যেটা আগে থেকে নির্ধারিত ছিল। আসলে নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি গোপন বৈঠক হয়েছিল। ভেতরের সূত্র অনুযায়ী নেতানিয়াহু বলেছেন, এই 20 জন বন্দী আমাদের জন্য মূলত হাতিয়ার। যতদিন তারা হামাসের হাতে আছে ততদিন পর্যন্ত যুদ্ধবিরতি আলোচনা সব আমাদের সুবিধার মধ্যে থাকবে। যদি তারা মুক্তি পেয়ে ফিরে আসে তাহলে আমাদের রাজনৈতিক সংকট তৈরি হবে। খবরে আরও বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে আশ্বাস দিয়েছিলেন। তিনি জানতেন কোনো না কোনো শর্ত এমনভাবে জুড়ে দেওয়া হবে যাতে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে কার্যকর না হতে পারে। সেই শর্তগুলির একটি ছিল হামাস যেসব ইসরায়েলি বন্দীকে আটক করেছিল, যাদের মৃত্যু হয়েছে, তাদের মরদেহ ফিরিয়ে দিতে হবে। এটা এমন এক শর্ত ছিল যে আমেরিকা ও ইসরায়েল উভয়ই জানত যে পূরণ করা প্রায় অসম্ভব। কারণ যদি মরদেহ দাফন করা হয়ে থাকে বা কোনো মর্গে রাখা হয়, সে স্থানগুলো গাজায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ আপনি গুগলে গাজার ছবি দেখলেই বুঝবেন, ভবন নেই, সর্বত্র ধ্বংস আর মাটি ধুলোয় মিশে গেছে। এমন পরিস্থিতিতে কিভাবে 20 জন ইসরায়েলি সৈন্যদের মরদেহ খুঁজে বের করবে হামাস বা ফিলিস্তিনিরা? এটা আমেরিকা জানত আর ইসরায়েলও জানত। এ কারণে তারা নিশ্চিত ছিল যে যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে টিকবে না। কেন বলছি এটা? গত 9 অক্টোবরের খবরটা দেখুন। বন্দীদের মুক্তির আগের ঘটনা। ইসরায়েল ও ফিলিস্তিনি বন্দী বিনিময়ের আগে এই সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদনে বলা হয়েছিল ইসরায়েল নিজেই মূল্যায়ন করছে যে হামাসের পক্ষে সব বন্দীদের মৃতদেহ ফেরত দেওয়া সম্ভব নয়। এই তথ্যটি এসেছে CNN ওয়ার্ল্ডের প্রতিবেদন থেকে। এরপর শুরু হয়েছিল বন্দীদের বিনিময় প্রক্রিয়া। যেদিন এই খবরটি প্রকাশিত হয়েছিল তার 3 দিন পর ইসরায়েলি বন্দীদের প্রত্যাবর্তন শুরু হয়। প্রথমে 7 জন, তারপর 13 জন, মোট 20 জন। এখন দেখুন, ক্যাথলিন জনস্টন লিখেছেন, ইসরায়েল 100% জানত যে হামাস সব মৃতদেহ ফেরত দিতে পারবে না, কারণ গাজার ভেতরের অবস্থা ভয়াবহ। প্রচণ্ড বোমাবর্ষণ হয়েছে, সব জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি আরও লিখেছেন, দে প্ল্যান টু ইউজ দিস টু জাস্টিফাই টাচিং দ্য সিজফায়ার এগ্রিমেন্ট বিফোর ইট ইভেন স্টার্টেড। ইসরায়েল এই সুযোগ নেবে যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করার জন্য। চুক্তি শুরু হওয়ার আগে, অর্থাৎ যুদ্ধবিরতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা এই শর্তকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। এবার দেখুন, হার্টেজ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী Israel says it will keep Rafah crossing close to the restricted Gaza aid until Hamas returns bodies of decreased hostages. তারা বলছে ইসরায়েল রাফা ক্রসিং বন্ধ রাখবে এবং গাজে প্রবেশ সীমিত করবে যতক্ষণ না হামাস মৃত বন্দীদের মরদেহ ফিরিয়ে দেয়। অর্থাৎ ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে মৃত সৈন্যদের দেহ না পাওয়া পর্যন্ত রাফা ক্রসিং খোলা হবে না। এটা ছিল মূল পরিকল্পনা। এই শর্তটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাই বলছি, নেতানিয়াহু এত সহজে মানবেন না। আর নেতানিয়াহু যেভাবে বিবৃতি দিচ্ছেন তাতে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা সন্দেহজনক। তিনি উপরে উপরে নরম কথা বলছেন, কিন্তু তার উপর পুরোপুরি ভরসা করা সহজ নয়। এখন দেখুন, ইসরায়েল ইজ স্টিল লিমিটিং টু নাম্বার অফ 8 ট্রাক অ্যালাউড টু এন্টার গাজা নিয়ারলি এ উইক আফটার এ সিজফায়ার ডিল ওয়াজ মেড। ইসরায়েল এখনও গাজায় প্রবেশ করা ট্রাকের সংখ্যা সীমিত করে রেখেছে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার 1 সপ্তাহ পরও। অর্থাৎ যুদ্ধবিরতির পরও খাবার, পানি, মানবিক সহায়তা সব কিছু সীমিত করে দেওয়া হয়েছে। এসব ঘটছে গাজা সীমান্তেই, যেখানে সাহায্যের ট্রাকগুলো ঢোকার কথা। এদিকে দেখুন, ইরান কঠোরভাবে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে। বলেছে, তোমরা যা দক্ষিণ লেবাননে করছো তা পুরোপুরি ভুল এবং এর ফলে তোমাদের বড় মূল্য চোকাতে হতে পারে। লেবাননের সার্বভৌমত্বের যথেষ্ট লঙ্ঘন করা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে। এর আগে আমরা দেখিয়েছিলাম কিভাবে বিধ্বংসী বোমাবর্ষণ করা হয়েছে এবং এবার ইরান সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছে, সীমার মধ্যে থাকার চেষ্টা করো, সচেতন হও। আর শেষ খবর এসেছে সিরিয়া থেকে। এই কনভয়টা সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের একদমই পছন্দ হবে না। এই পুরো কনভয়টি রাশিয়ায় রয়েছে। এটি সিরিয়ার নেতা আহমেদ আল শারা অর্থাৎ আহমেদ আল জুলানির নেতৃত্বে যাচ্ছে। তিনি মস্কো পৌঁছেছেন। আল জুলানি, যিনি একসময় মার্কিনপন্থী হিসেবে পরিচিত ছিলেন, তিনি এখন রাশিয়া ও ইরান ঘনিষ্ঠ। অথচ তিনি একসময় বাশার আল আসাদের সরকার উচ্ছেদ করেছিলেন, যে সরকার ছিল রাশিয়া ও ইরানের মিত্র। সম্প্রতি খবর এসেছে যে SDF, যাকে আমেরিকা সমর্থিত গোষ্ঠী বলা হয় এবং আল জুলানি ঘনিষ্ঠ বলে ধরা হয়, তার উপর আল জুলানি গোষ্ঠী হামলা চালিয়েছে। আর সেই ঘটনার পরই তিনি হঠাৎ মস্কো পৌঁছে যান। তাহলে কি সত্যি সিরিয়ার ভেতরেও শক্তির সমীকরণ এখন বদলে গেছে? তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।